নমস্কার বন্ধুরা, আজ যে গল্পটি আমি আপনাদের পড়ে শোনাতে চলেছি তার নাম তুমি না মা। সকালে ঘুম থেকে উঠে বেগ আসাতে দ্রুত ওয়াশরুমে ছুটে গেলাম। আমি বিছানা ছেড়ে নামার সাথে সাথে আমার 3 বছরের মেয়ে পিউ উঠে কান্না জুড়ে দিল। রাতে খুব একটা ভালো ঘুম হয় না, বারবার পিউ উঠে পড়ে, তাই কয়েক দফায় ঘুম ভাঙে। সকাল থেকে শরীর ঝিমঝিম করা শুরু করে। কিছুক্ষণের মধ্যেই মেয়ে আমাকে বিছানায় না পেয়ে বাথরুমে এসে দরজা বাড়ি দেওয়া শুরু করলো, সাথে বিকট শব্দে কান্না। এটা নতুন না, রোজ হয়। আগে খুব বেশি বিরক্ত লাগলেও এখন অসহায় লাগে। আবিরকে কয়েক দফা ডাক দিলাম, না, সে শুনছে না, শুনলেও উত্তর দিচ্ছে না। উঠে দরজা খুলে মেয়েকে ভেতরে ঢোকালাম। মেয়ের চোখে এখনো ঘুম, তাই সে কোলেই উঠবে, টুলে বসবে না। কিন্তু আমাকে তো নিত্য কাজ করতেই হবে। এটা কি সন্তান বোঝে? বাধ্য হয়ে মেয়েকে কোলে নিয়েই কমোডে বসে পড়লাম। এটাও নতুন না, তবে বছর চারেক আগেও আমি এটা চিন্তা করতে পারতাম না। অসম্ভব আর অকল্পনীয় একটা ব্যাপার ছিল। তবে আজকাল এসব যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। মনে হয় আমার একার নয়, অনেকেরই। কিছুক্ষণ পর আবির চোখ মুছে ঢুলতে ঢুলতে পানির বোতল হাতে এসে বলল, দরজা খোলা রেখেছো কেন? বাবুকে নিয়ে গেলে কেন? এই বলে আলসে ভঙ্গিতে অন্য বাথরুমে চলে গেল। বাবুকে নিয়েও গেল না। আমি ওর যাওয়ার পথে তাকিয়ে আছি। এত বেশি কেয়ারলেস হতে পারে এইসব মানুষগুলো না দেখলে জানাই হতো না। মেয়ে নিয়ে বের হয়ে এসে কোনো মতে ব্রাশ করে চুলোয় চায়ের আর রুটির পানি বসিয়ে দিলাম। আবির বসে পেপার পড়ছে, ওর কাছে মেয়েকে দিয়ে এলাম। তবে একটু পর পর মেয়ে আবার রান্নাঘরে চলে আসছে। একটু রাখো না মেয়েকে। আরে, ও থাকছে না তো, আমি কি করতাম? মানে ব্যস্ত রাখো, খেলো। আবিরের আর কোনো উত্তর নেই। আবিরের মা বাবা বাইরে থেকে হেঁটে এলো, এক্ষুনি নাস্তা চাইবে। আমি মেয়েকে কোলে নিয়েই রুটি সেঁকতে লাগলাম। একটু পর মা এসে পিউকে কোলে নিল। ওরা নাস্তা করতে করতে আমি পিউকে একটু নাস্তা করিয়ে দিলাম। নাস্তা শেষ করে আবির অফিসের জন্য রেডি হয়ে গেল। মা বাবা একটু রেস্ট নিতে চলে গেল। আমি নাস্তা করব, কেউ পিউকে সামলাচ্ছে না। এটাও নিত্য ব্যাপার। পিউকে টিভিতে কার্টুন ছেড়ে দিলাম। যে আমি রুটি খেতে নিলাম, পিউ আমাকে টানতে শুরু করলো ওর সাথে নাচানাচি করার জন্য। আমি না উঠে খেতে থাকলাম। মেয়ে ফ্লোরে শুয়ে কান্না শুরু করে দিল প্রতিদিনের মতোই। মা বাবা এসে ওকে না তুলে ঘর থেকে ডাকাডাকি শুরু করলো। কি হলো, বাচ্চা কান্না করে কেন? ওর মা কই? মোবাইল নিয়ে বসে আছে নাকি? খাওয়া দাওয়া হলো সেই কখন, এখনো কি ব্যস্ত? আমি চুপচাপ চা শেষ করে মেয়েকে কোলে নিলাম, আবার আদর করলাম। আমার আজকাল বড্ড বেশি একঘেয়ে লাগে সবকিছু। সব যেন নিত্যকার, নতুন কিচ্ছু নেই। বাচ্চার সবটা
একা সামলাতে গিয়ে হাঁফিয়ে উঠি। মেয়েকে নিয়ে বের হলাম, কয়েকটা কাপড় সেলাই করতে দেব। বাইরে বের হয়ে সবার টাইট ফিট ড্রেস, সুবাসিত পারফিউম দেখে নিজের দিকে তাকালাম। বড্ড এলোমেলো এখনো আমি। ড্রেসের এক জায়গায় মেয়ের খেলনার রং লেগে আছে, যেন লুকাতে চেয়েও পারছি না সেটা। যখন আমি কাজ করি তখন মোটামুটি বাচ্চাকে সামলানো হলেও আমি খেতে গেলে, ওয়াশরুমে যাওয়ার হলে কিংবা একটু রেস্ট নিতে গেলে তখন কেউ রাখে না, যেন এটাই নিয়ম। যদি বলি একটু সময়ের জন্য রাখতে পারেন না, তখন বলবে, আহা, বাচ্চা তো মা চাইবেই। আমি শব্দ খুঁজে পাই না। এইটে বড্ড রকম সত্য আজকাল। আমরা যতই আজকাল গল্পের গরু আকাশে তুলে দেই না কেন, মানে গল্পের স্বামীদের বড্ড বেশি বুঝদার বানিয়ে ফেলি না কেন, আমাদের দেশের 90% স্বামী প্রজাতিটা এমনি। শুধু স্বামী নয়, পরিবারের অন্য মানুষগুলো। আমরা যতই তাদের বুঝাই না কেন, যতই আধুনিকতার দোহাই দেই না কেন, এরা আরামদায়ক পুরনো নিয়মে বেশ কমফর্ট। মেয়েকে বসিয়ে রান্না করছিলাম, যে যার মতো টিভি দেখছে। এর মধ্যে সে লাফালাফি করতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেল। জোরে চিৎকার করাতে আমি এসে দেখি মেয়ে পায়ে খুব ব্যথা পেয়েছে। সবাই তখন টিভি ফেলে এসে বাচ্চা কোলে না নিয়েই বলতে শুরু করলো, কিভাবে পড়লো, কোথায় থাকো তুমি, কি এমন কাজ ঘরে যে একটা বাচ্চা দেখে রাখা যায় না, যত সব। অনেকবার বলতে বলতে আর বলা হয় না, তো আপনারা কোথায় ছিলেন, টিভি তো দেখছিলেন। না, বলি না, জানি এর উত্তরে কি বলবে। এইসব মায়ের দায়িত্ব, বাচ্চাকে চোখে চোখে রাখতে হয়। মেয়ে বেশি ব্যথা পেয়েছে, অনেকক্ষণ ধরেই কান্না করছে। মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম ডাক্তারের কাছে যাব বলে। আবিরকে ফোন দিয়ে যাচ্ছি, ধরছে না। অনেকক্ষণ পর ধরতেই চারিদিক থেকে উচ্চ স্বরে হাসির শব্দ আসতে থাকে। সে হাসির শব্দে আমার কথা শুনতেই পাচ্ছে না, তাও সে নিজেরটা বলে যাচ্ছে, আমি ব্যস্ত আসছি, বাসায় এসে কথা বলছি। আমি কি বললাম সে শুনল না। আমি মেসেজ করে দিলাম। মেয়েকে সামনের বড় রাস্তার পাশে হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তার দেখালাম। মেয়ের পা সামান্য মচকে গিয়েছে, বিশেষ করে বুড়ো আঙ্গুলে ব্যথা পেয়েছে, তাই ওখানে ছোট্ট একটা ব্যান্ডেজ লাগিয়ে বাসায় ফিরলাম। তখনও আমার ফেলে যাওয়া রান্না চুলোয় রয়ে গেল। মাকে বললাম রান্নাটা করে ফেলতে পারতেন। উনি বড্ড অবাক হয়ে উত্তর দিল, রান্না এখনো শেষ হয়নি, আমি তো ভেবেছি শেষ। এতক্ষণে রান্না বসালে? আমি তো জানতামই না, রান্নাঘরে যাইনি। আচ্ছা, করছি এখন। আহারে, আমার নাতিটা ব্যথা পেয়েছে, মা পচাতো, আমার লক্ষ্মীকে একটু দেখলো না, আহারে। এই বলে পিউকে কোলে নিল। আমি দীর্ঘশ্বাস ফেলে বাইরের কাপড় ছেড়ে আবার রান্নাঘরে ঢুকে রান্না শেষ করলাম। এর মধ্যে আবির বড় ক্লান্ত বেশে এসে শুরু করে দিল চিৎকার চেঁচামেচি। কি করো বাসায়, দুটো মানুষের কাজ কিছু কি করতে হয়? শুধু দুটো রান্না করেই দিন পার করো, তাও যদি বাচ্চাটা দেখে রাখতে না পারো।
শুধু দুটো রান্না হলে আমি বসে থাকলে তো ওটাও খুব সহজে হয়ে যায়, কি বলো? তা হয় না কেন? আবির উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে যায়। অনেকক্ষণ পর বের হয়। রান্না শেষ করে যখন আমি একটু বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছি, তখনই মেয়েকে আমার কাছে আনা বড্ড সাধারণ নিয়ম। মেয়ে এসে কান্না জুড়ে দেওয়ায় আবার উঠে বসলাম। কোলে নিয়ে হাঁটছি, খাওয়ানোর চেষ্টা করছি। না, সে কিছুতেই খাবে না। এইদিকে ওষুধ খাওয়াতে হবে। একটু জোর করাতেই মেয়ে আবার কান্না শুরু করলো। সবাই আবার হুমড়ি খেয়ে পড়লো। কেমন মা, অসুস্থ বাচ্চাকে আবার কান্না করাও? বাচ্চাকে জোর করলে কি খায়? আদর করে খাওয়াতে হয়। তো আপনারা একটু চেষ্টা করেন আদর করে খাওয়ানোর। না খেলে তো রাতে বিরক্ত করবে। আহ, এইটা তো মায়ের দায়িত্ব। মা কি শুধু বললে হওয়া যায় নাকি? কষ্ট করতে হয়। আমরাও করেছি না? বাচ্চারা বড় হলে কি আর মনে রাখে? এইসব আমি রোজ শুনি, তাই এইসব নীতিবাক্যে খুব একটা অনুপ্রাণিত হই না আমি। কারণ যারা সাহায্য না করে কথা শোনাতে পটু, তাদের মূল হাতিয়ার এইসব নীতিবাক্য। মা হলেই মাটা আর মানুষ থাকে না, যেন সব কাজে সমান তালে পারদর্শী। রান্না বান্নায় মাফ নেই, অথচ বাচ্চার খেয়াল রাখা আবশ্যক। সাহায্যের বেলায় কেউ নেই, তবে তোমার শান্ত থাকা আবশ্যক। তুমি না মা? রাগারাগি, মাথা গরম, মন খারাপ, ক্লান্তি, ঘুম, 5 মিনিট দরজা বন্ধ করে ওয়াশরুমে, এইসব আবার কি? তুমি না মা? রাতে সবার খাওয়া হলে আমি খেতে বসবো, তাই আবিরের কোলে দিয়ে টিভিতে কার্টুন ছেড়ে দিলাম মেয়েকে। আবিরকে অবশ্যই এখন খবর দেখতে হবে, তাই মেয়ে কাঁদতে কাঁদতে আবার আমার কোলে উঠে আসবে। খেতে খেতে আবিরকে বললাম, তোমাকে ফোন দিলাম, ধরলে না কেন? কার সাথে আড্ডা দিচ্ছিলে? মেয়ের পায়ে ব্যথা পেয়েছে, তার চেয়ে আড্ডা বেশি হলো? আমি মেসেজ পেয়েছি ঘরে এসে, আর অফিসের সবাই মিলে খেতে গেল, তাই জোর করে নিয়ে গেল। আর তুমি তো করেই এনেছো, আমার আর দরকার কি? আমি আজকাল এইসব বাহানার আর উত্তর দিতে পারি না। এমন না যে আমি সব চুপ করে শুয়ে যাই, একদম না। অনেক বলেছি, রাগারাগি করেছি, বাপের বাড়ি গিয়ে উঠেছি। তখন পরিবর্তনটা দিন দুয়েকের হয়। আবার যখন চলতে শুরু করে গাড়ি, তখন সে ধাঁচেই এঁটে বসে ওরা। আমার চোখে দেখা প্রায় সব পরিবারের চিত্রই এমন, ব্যতিক্রম অবশ্যই আছে। রাতে ওয়াশরুমে যাওয়া যেন আরেক যুদ্ধ। রাতে বিছানায় যেতে যেতে ভীষণ ক্লান্ত আমি। মেয়ের ঘুম নেই। আবিরকে বলি একটু হাঁটো মেয়েকে নিয়ে। সে 5 মিনিটেই ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। ভালো বাবার মতো বলতে ভুলল না, ওর পায়ে যেন কিছু না পড়ে, খেয়াল রেখো। আমি কি সারা রাত বসে থাকতাম? তা কোথায় বললাম। দূর বাবা, যা ইচ্ছে করে করুক, আমি ঘুমোলাম। আমি ঘুম ঘুম চোখে মেয়েকে বুকে নিয়ে শুয়ে আছি। আবির নাক ডাকছে। মেয়ে ঘুমিয়ে পড়াতে ওকে শুইয়ে দিয়েই ঘুমিয়ে পড়লাম। রাত 2টো, 3টে, 5টা, 6টায় মেয়ে উঠে উঠে গেল। আমার ঘুম ভাঙল। আবির জানেও না রাতে মানুষের ঘুম ভাঙে। এ আর এমন কি,
রোজ ভাঙে। সকালে উঠে যদি কাউকে বলি, তাদের উত্তরের ভঙ্গিটা এমন হয়, এ আর এমন কি, তুমি না মা? সকালে ওয়াশরুম যেতেই মেয়ের উঠে পড়া, দরজা বাড়ি দিয়ে চিৎকার করা, কান্না দিয়ে শুরু হয় আবার একটা নতুন দিন। এ আর এমন কি, তুমি না মা? গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।